নিষেধ করে না? বিএসএফ যাদের যে ডিউটি আছে সে তো নিষেধ করবেই, যে একটা দেশদ্রোহী হিসেবে অন্য দেশে ঘোষানোর জন্য নিষেধ করবেই, সেটা কিন্তু নিজেকে মাইনাস করিয়ে চলিয়ে আসার দক্ষতা আছে হিসেবে আমি চলে এসেছি বাস। এই সেই কাঙ্ক্ষিত পাতলা বন। আসলে এখানে দেখার মতো কিছু নেই, শুধু একটা ছোট টিলার মতো আছে, পাহাড়ি টিলার মতো আছে, আর পর্যাপ্ত পরিমাণ জঙ্গলাবর্ণ গাছালি দিয়ে ভরপুর। আমরা যেতে যেতে এই সাদা মেঘের নিচে মেঘালয় পাহাড়টিকে শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিচ্ছি। এই যেন নীল আকাশের নিচে এক টুকরো সাদা মেঘের মধ্যে মেঘালয় পাহাড়, যা বাংলার সীমান্তবর্তী এলাকাকে ঘিরে রেখেছে। নয়ন অভিরাম সৌন্দর্যের এক লীলাভূমি এই নেত্রকোনার কলমাকান্দা। নান্দনিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাহাড় ঘেঁষা গ্রাম পাতলাবন। আর পাতলাবনে যাওয়ার পূর্বেই আমাদের সামনে পড়ল মহাদেও নদী। এই মহাদেও নদী ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন হয়ে মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাস্থ ৮ নম্বর রংছাতি ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সেই কাঙ্ক্ষিত পাতলা বন। আসলে এখানে দেখার মতো কিছু নেই, শুধু একটা ছোট টিলার মতো আছে, পাহাড়ি টিলার মতো আছে, আর পর্যাপ্ত পরিমাণ জঙ্গলাবর্ণ গাছালি দিয়ে ভরপুর। এটাই পাতলা বন, দেখার মতো কিছু নেই। বলে রাখা ভালো, এই মহাদেও নদী ঘেঁষা পাতলাবনটি প্রতিটি ঋতুর সাথে সাথে তার রূপ বদলে নেই। যেমন বর্ষায় পাহাড়ি ডল মহাদেও দুকুল চাপিয়ে দেয় জলে, আর বৈশাখ মাসে সেখানে হাঁটু জলে নদী চড়ায় পরিণত হয়। তবে এখানে এসে মনে হচ্ছে যে এখানে হয়তোবা চীনা যুগ থাকতে পারে, অথবা সাপ থাকতে পারে। পাহাড়ি গাছালি দিয়ে এটা ভরপুর। এইখানে এই পাতলা বনের মধ্যে কিছুটা অংশ বাংলাদেশে পড়েছে, অল্প। এই যে আমি এখন আপনাদেরকে সীমান্ত পিলার দেখাচ্ছি, আর বাকি কিন্তু পুরোটাই ইন্ডিয়া। এই যে এই পাশে বাংলাদেশ এই পিলারের, আর ওই পাশে ইন্ডিয়া। এখানে কোনো পর্যটক দেখা যাচ্ছে না, হয়তোবা দুপুরের রৌদ্রের কারণে কোনো পর্যটক আসতেছে না। বিকালবেলা হয়তোবা এখানে অনেক পরিমাণ পর্যটক আসে। এখন আমরা এই পাতলাবন সামিট করে আমরা এখন চলে যাব ৭ শহীদের মাজার। তো সঙ্গেই থাকুন। পাতলাবন সামিট করে এখন চলে যাচ্ছি ৭ শহীদের মাজারের দিকে। মেঘালয় পাহাড়ের পাদদেশ ঘেঁষা রাস্তা দিয়ে চলছি, আর শুভ্র সাদা মেঘের সাথে মেঘালয় পাহাড়ের মিতালি দেখে মুগ্ধ হচ্ছি। মেঘালয় পাহাড়ের পাদদেশে ছোট ছোট ঘরবাড়িগুলো দেখে যেন মনে হয় কোনো শিল্পী তার রং তুলি দিয়ে এঁকে গিয়েছে। আমরা গ্রামের পর গ্রাম পেরিয়ে, নদী পেরিয়ে পাতলাবন থেকে প্রায় ৪০ মিনিট পর আমরা ৭ শহীদের মাজারে পৌঁছলাম। ৭ শহীদের মাজারের ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৬শে জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ৩ রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরার এই জায়গাটিতে, ফুলবাড়িয়ার এই জায়গাটিতে তাদেরকে সমাহিত করা হয়, যা ৭ শহীদের মাজার নামে বর্তমানে পরিচিত। চারপাশে অগণিত মেহগনি গাছের সারির নির্জন এই জায়গায় সমাহিত হয়ে আছে ৭ জন বাংলার সূর্য সন্তান। আর এই ৭টি কবরকে উল্লেখ করে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে ৭ শহীদের মাজার। এই ৭ শহীদের মাজার
বর্তমানে যে নদীর তীরে অবস্থিত, এটা বাংলাদেশের এক নাম দিয়েছে এই নদীটিকে, এমনকি ইন্ডিয়া আরেক নাম দিয়েছে। বাংলাদেশ দিয়েছে গণেশ্বরী, আর ইন্ডিয়া থেকে এই নদীর পরিচয় গোমতী। আর ওই নদীর ওপারে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাদদেশ দিয়েই এই নদীটি বহমান, যার স্বচ্ছ জল মুগ্ধ করে তোলে। প্রচণ্ড গরমে এখানে মেহগনি গাছের ছায়ায় শীতল বাতাস বয়ে চলে। তাই তো কিছুক্ষণ এখানে কয়েকজন আদিবাসীর সাথে স্বল্প সময়ের আড্ডা জমে গিয়েছিল আমার। আমরা এত দূরে কষ্ট করে কিন্তু আসছি। আমরা যখন শুনেছি যে বাংলার জন্য, আমাদের এই বাংলাদেশের জন্য ওনারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আমরা কিন্তু অনেক দূর এই বলে আসতে চাচ্ছিলাম না। কিন্তু বন্ধু হাবুল খায়ের বলছিল যে যারা দেশপ্রেমিক হয়তো বা তাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তাদের মাজারগুলো তো আমরা দেখতে পারবো, বা কবরগুলো তো আমরা দেখতে পাবো। বন্ধু, এখানে এসে তোমার এখন তো মনে বাসনা পূরণ হলো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখানে আমাদের 7 জন মুক্তিযোদ্ধা কবর দেওয়া হয়েছে। তাদেরকে দেখতে পেরে আমি অনেকটাই, আমার আগেও আগ্রহ ছিল, এখন আগ্রহ পূরণ হয়েছে। আমার অনেকটাই ভালো লাগছে, তবে অনেক কষ্ট হচ্ছে তাদের জন্যে। তারা আমাদের দেশের জন্যে জীবন দিয়েছেন। আমরা এখানে এসে এক ভারতীয় ভাইয়ের সাথে পরিচিত হয়েছি। এখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? আব্দুল ময়ত। আব্দুল ময়ত। আপনি এখানে আসামের বাসিন্দা? ঠিক আছে। ওকে ওকে। আপনি কিভাবে প্রায়শই বাংলাদেশে আসতে পারেন? আমি এসেছি বাংলাদেশে, আসি নাই, কিন্তু আসতেছি আমাদের জাতি ভাই হিসেবে দেখার জন্য, বাস এতটুকুই আমার মনের ভাব। আচ্ছা, আপনাদের এখানে বিএসএফ কি নিষেধ করে না? বিএসএফ যাদের যে ডিউটি আছে সে তো নিষেধ করবেই, যে একটা দেশদ্রোহী হিসেবে অন্য দেশে ঘোষানোর জন্য নিষেধ করবেই, সেটা কিন্তু নিজেকে মাইনাস করিয়ে চলিয়ে আসার দক্ষতা আছে হিসেবে আমি চলে এসেছি, বাস। আর এখানে আমাদের বিজেপি যারা আছে তারা কি আপনাদেরকে দেখে না? দেখে এখানে যে সীমান্ত দিয়ে আসেন সেখানে কি আমাদের প্রহরীরা কি থাকে না? তাকে বিজেপির লগের সাথে আমাদের কথা হয়েছিল, তাদের সাথে আমাদের সম্পর্ক সালাম দেওয়া হয়েছিল, যে মাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কোথায় থাকো? ভারতে থাকি। ভারতের সাইডটা তোমাদের কোনায় আসাম, আসাম কোন সাইড? তোমাদের রংপুর ডিস্ট্রিক্ট রৌমারি এরিয়া, বাস। আচ্ছা, আপনারা কি কোনো কিছু বাংলাদেশে এনে ওখান থেকে সেল করতে পারেন, বা বাংলাদেশ থেকে ওখান থেকে? নাই, ওটার বিষয়ে কোনো ক্রাইমের সম্পর্ক আমাদের কাছে কোনো জড়িত নাই। আপনারা কি কোনো কিছু নিয়ে আসতে পারেন না? নাই, আমাদের সঙ্গে আপনাকে দেয়, অনুমতি দিয়ে দেয়। ঠিক আছে। মানে আপনারা খালি শরীরে, মানে কোনো কিছু না এনে শুধু খালি শরীরে আপনাদেরকে আসার অনুমতি দেওয়া হয় না? দেওয়া তো হয় না। দেশ একটা অতিক্রম করার কোনো কাদের কোনো অর্ডার নাই, সেটা আমাদের জাতি ভাই হিসেবে এসে পড়ি, এতটুকুই আমাদের বিশ্বাস। প্রায়শই কি আপনার মতো কি প্রায়শই অনেকেই আসে, নাকি আপনি একাই শুধু? কিন্তু আমি জানি না বেলেগেরটা, কিন্তু আমাদের সম্পর্কটা যেটা নিয়ে আমি আসছি এতটুকুই আমাদের বিশ্বাস। আপনারা কি এদিক থেকে নদীপথে আসেন? দেখা যায় আপনার শরীর ভিজা। এখন নদীর ভিতরে নাই, নদী তো সামনে বাজে, তাদের মধ্যে কি গরম বেশি, এই জন্য আর কি নদীর জলে অল্প ডুবে মারতে আসতে হবে, যাতে নিজেকে ঠান্ডা রাখতে পারি আর কি, নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের দেশ কেমন লাগে আপনাকে? আমাদের জন্য এখানকার জাতি ভাই হিসেবে মুসলমানের সম্পর্ক নিয়ে অনেক বেশি 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 ভালো লাগে আর কি, এই জন্য এসেছি। জুমার দিন, ঠিক আছে। আপনার তো জুম্মায় থাকার কথা। হ্যাঁ, কথা আসিল, কিন্তু আমি যেখানে আসাম থেকে মেঘালয় প্রবেশ করেছি সেটা কিন্তু মুসলমানের সংখ্যার সাথে কোনো জড়িত নাই বলিয়ে তার পরিস্থিতি সম্পর্ক হিসেবে ব্যবহার করছি। ভারতের বাসিন্দা, কিন্তু আমাদের বাংলাদেশে তো প্রায়শই আসেন। বাংলাদেশ কেমন লাগে আপনার কাছে? আমাদের কাছে অনেক ভালো লাগে জাতি ভাই হিসাবে। ঠিক আছে। এখানে কিন্তু এই ভাইয়ের সাথে কিন্তু আরো অনেকেই এসেছে ইন্ডিয়া থেকে, প্রায়শই ওনারা আসে এই 7 শহীদের মাজার দেখার জন্য, জিয়ারত করার জন্য। আসামের যে মুসলমান ভাইয়েরা আছে ওনারা অনেকেই এখানে আসে তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য। এখানে নামাজও করতে আসে বলা হচ্ছে। 7 শহীদের মাজারে আমরা একটু ক্লান্ত শরীর নিয়ে জিরানোর জন্য একটু দাঁড়িয়েছিলাম। এখানে জালমুড়ি পেয়েছিলাম। যাই হোক, জালমুড়ি তুলে নিয়ে খাবার জন্য কিন্তু এখানে একটা ইউনিক একটা কিছু দিয়েছে, সেটা হলো কাঁঠাল পাতা। ওই পাতলাবন সাবমিট করার পর তারপর 7 শহীদের মাজার সাবমিট করলাম। এইখানে দীর্ঘ সময় থাকার পরেও আমার মন চাচ্ছিল না ফেরার, তবু ফিরতে হলো
এখন আমাদের পরবর্তী গন্তব্য বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি খ্যাত নেত্রকোনার বিরিশারির নীলপানি ও চীনামাটির পাহাড়, তার সাথে কমলা বাগান। আমরা সাত শহীদের মাজার সামিট করার পর সুসং দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আস্তে আস্তে আমাদের খাবারের টাইম হয়ে গেল, তাই দুপুরের খাবারটা এখানেই সেরে নিলাম। আর দুপুরের খাবার শেষ করে আমরা সুসং দুর্গাপুরের বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে পড়ল সোমেশ্বরী নদী। আমাদের বাইকগুলো সহ এই নদীতে নৌকায় আরোহণ করে 20 টাকার বিনিময়ে আমরা ওপার প্রান্তে পৌঁছে গেলাম। এই সোমেশ্বরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত একটি নদী। এই নদী বর্তমান কয়লাখনি হিসেবে অধিক পরিচিত। আমরা সোমেশ্বরী নদী পার হওয়ার পর চলতে থাকলাম সুসং দুর্গাপুরের কমলা বাগানের উদ্দেশ্যে। রাস্তার দুধারের এই আকাশী গাছগুলোর মাঝে হলুদ ফুলে ভরপুর, যেন সবুজ আর হলুদের চুয়া লেগে থাকা রাস্তাটি এত সুন্দর মনোরমভাবে সাজানো, মনে হচ্ছিল যেন আমি কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। দর্শক বন্ধুরা, এখন আমরা আছি নেত্রকোনার দুর্গাপুরের কমলা বাগানে। আসলে এখানে এখন আগের মতো আর কমলা গাছ নেই বা কমলা পাওয়া যায় না। আমরা এখন আছি একটা ছোট একটা লাল মাটির পাহাড়ে। এখন এটার উপরে উঠবো, দেখি এখান থেকে উপরের দৃশ্যগুলো কেমন সৌন্দর্য দেখায়। সারাদিনের ক্লান্তি শেষে আমরা দুপুরের নাস্তা করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সুসং দুর্গাপুরের উদ্দেশ্যে। আর এখানে প্রথমেই লালমাটির পাহাড়ে এসে অনেকটাই যেন ক্লান্ত, উপরে উঠতেও যেন একটা প্রথম অবস্থা, তো আমার লাইফের প্রথম অবস্থায় এভাবে পাহাড় সামিট করা অনেক দুঃসাহকর হচ্ছে। এতটাই আমি ক্লান্ত যেন ট্রেকিং করা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, অনেক পুরনো হওয়াতে এখন এই ওয়াচ টাওয়ারের সিঁড়ি ভেঙে দিয়েছে, কেউ এখানে উঠতে পারে না। প্রবল হাওয়ায় এখানকার খেজুর গাছের মতো দেখতে এই গাছগুলোতে যেন কি সুন্দর একটা শব্দ হচ্ছে। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। পাহাড়ি এলাকা হওয়াতে ছোট ছোট বৃষ্টির কণা আছড়ে পড়ছে। দুই তিনবার পদক্ষেপ নেওয়ার পরে আমরা সাকসেসফুল হয়েছি। আমরা আমাদের দুর্গাপুর পাহাড়ে আসতে পেরেছি। এই জায়গাটি কমলা বাগান হিসেবে পরিচিত লাভ করলেও বর্তমানে কমলা গাছ তথা কমলা কিছুই নেই। তাই আমরা এখন চলে যাব চীনামাটির সেই নীল পানিতে এবং সেখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। চলুন। বাংলাদেশের নেত্রকোনা পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর জায়গা চীনামাটির পাহাড়ে লাল মাটির পাহাড় তথা কমলা বাগান থেকে আসতে বাইক ড্রাইভের সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এখানে এসে চোখ জুড়িয়ে গেল, মনে হচ্ছে যেন বাংলাদেশের এক টুকরো কাশ্মীর।
নেত্রকোনা সুসং দুর্গাপুরের বিজয়পুরের এই পাহাড়টি সমভূমি সহ এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। বিরিশিরির এই সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিবে সব ব্যস্ততা, গ্লানি। দর্শক বন্ধুরা, এখন আমরা আছি বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়, যেটা প্রচুর পরিমাণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখানে শত শত পর্যটক এসে প্রতিদিন ভিড় জমায়। এমনকি এখানে আরও কয়েকটা পাহাড় রয়েছে এভাবে চীনামাটির, যেগুলো দর্শকদের মুগ্ধ করে। চীনামাটির দৃশ্যগুলো দর্শকদের অনেক মুগ্ধ করে, এমনকি একটা প্রশান্তি দান করে। আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি, এইখানে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চায়ন করা হয়েছিল। সারাদিন ঘোরাফেরা শেষে এখন সময় হলো বাড়ি ফেরার। আমরা আজকে সারাদিনে এই নেত্রকোনা জেলার যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে সবগুলোতেই গিয়েছি। আজকের মতো এখানেই শেষ। আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এমনকি আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এমনকি পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।